বিষয়টা আমাদের মেয়েলি শ্যানকে দেখিয়ে চলো কোম্পানির একজন পেয়েছিলেন। তখন ওকে ওর অ্যাসিস্ট্যান্ট বলছিল যে আজকে আপনি কি কি করবেন আর কোথায় কোথায় যাবেন। আর সাথে এটাও বলছিল যে আপনার গ্র্যান্ডপা অনেকবার কল দিয়েছে। শ্যান ওকে জিজ্ঞাসা করে ও কোথায়, ওর ব্যাপারে তো কিছু বলো। অ্যাসিস্ট্যান্ট তো প্রথমে আর কথা বুঝতে পারে না। তারপর বলে ও মানে ইয়ানের কথা বলছেন, ও তোর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, মনে হচ্ছে আজকে ওকে লাভ কন্টেস্ট করে দিবে। শান এটা শুনে আর গ্র্যান্ডপাকে কল দিয়ে বলে, গ্র্যান্ডপা আমি তোমাকে প্রমিস করছি আজকে আমি বিয়ে করব। এরপর ও গাড়িতে গিয়ে বসে আর ওকে বলে তাড়াতাড়ি ইয়ানের ওখানে চলো। এসেছেন তো এটা শুনে একটু অবাক হয়। এরপর আমরা আমাদের গল্পের নতুন একটা ক্যারেক্টারকে দেখি যার নাম ফ্যাং। একটা মেয়ের সাথে গেম খেলছিল। তখন ওকে ওর ফ্রেন্ডরা জিজ্ঞাসা করে, শুনেছি তুমি ইয়াংকে বিয়ে করছো, মনে হয় ওকে ভালোবেসে ফেলেছো। আর নায়কি তুমি বিয়েটা করতে রাজি হতে? ফ্যাং বলে, আমি একদমই ওকে লাইক করি না। এই বিয়েটা আমাদের ফ্যামিলি ঠিক করেছে বিজনেসের জন্য, কারণ জিয়াং ফ্যামিলির রিয়েল ডটার। ওরা বলে কিন্তু আমাদের তো মনে হচ্ছে ইয়ান এই বিয়েটা নিয়ে সিরিয়াস, কারণ ও এত ছেলের ক্রাশ ছিল, বাট তার মধ্যে থেকে ও শুধু তোমাকে বেছে নিয়েছে। ও মানে কেন আমি কি দেখতে কম সুন্দর? তাছাড়া তোমরা জানো ও একদমই আমার ডগের মতো, সব কথা শুনে আমার। আমি শুধু ওকে একবার বলেছিলাম যে আমার একটা ব্রেসলেট রাখবে, ও তাড়াতাড়ি ওটাও বানাতে গেছে। তাছাড়া এখন আমি ওকে কম দিয়ে বলবো যে আমাকে নিতে আসো, ও দূর দূর করে এখানে চলে আসবে আমাকে নিতে। এদিকে আমাদের ফ্যামিলি মানে ইয়ানকে দেখি ও তো সব কথাই বাইরে দাঁড়িয়ে শুনে ফেলে। ও তখন ভিতরে আসে, ওরা তো ওকে দেখে তাড়াতাড়ি চুপ হয়ে যায়। ফ্যাং ওকে বলে এই মেয়েটা আমার বোন হয়, ও আমার সাথে গেম খেলতে কিনে এসেছে। আর তুমি তো অনেক সেন্সিবল, এতে নিশ্চয়ই রাগ করবি না। এমন বলে অন্যদিকে আমরা শ্যানকে দেখি ও তো বাহিরে দাঁড়িয়ে সব কথা শুনছিল। ও তখন রেগে ওখান থেকে চলে যায়। ফ্যাং বলে তুমি আমার জন্য ব্রেসলেট এনেছো, এসো এদিকে এসো আমাকে মেঝাতে পরিয়ে দাও। ইয়াং তো ওর কাছে আসে, বাট ও ওকে ব্রেসলেট পরায় না। ফ্যাং বলে তোমাকে আমি কি বললাম যে ব্রেসলেটটা পরিয়ে দাও, তুমি কি শুনছো না? ইয়াং বলে শুনেছি, সবই শুনেছি, আর এজন্যই তো আমি তোমার সাথে ব্রেকআপ করছি। আর ও ওটাকে ছিঁড়ে ফেলা ওখান থেকে চলে যায়। এটা দেখে তো ওর ফ্রেন্ডের উপরে হাসে আর বলে ও তো তোকে ডাম্প করে চলে গেল। প্রিয়াং এটা শুনে রেগে যায় আর বলে ও আমাকে অনেক ভালোবাসে, ও এমনটা করতেই পারে না। ওরা বলে আমরা বিশ্বাস করি না। ফ্যাং বলে তারা আমি 3 বলছি, দেখবি ও এর মধ্যেই আমার কাছে এসে পড়বে। ও এগুলো বলছিল আর 1 2 3 কাউন্ট করছিল। তখনই ওখানে একটা মেয়ে আসে আর ফ্যাংকে বলে তুমি নাকি এখানে দুর্গন্ধ ছড়াচ্ছ। আমাকে একটা মেয়ে বললো তাড়াতাড়ি এখান থেকে বের হও, আমাকে এই জায়গাটা ক্লিন করতে হবে। এটা শুনে তো ওর ফ্রেন্ডের উপরে আরো হাসে। তখন ফ্যাং বলে দেখবি ও কান্না করতে করতে আবার আমার কাছে আসবে, ওর এই ভুলের জন্য মাপ চেতে। অন্যদিকে ইহান তো ফ্যানের নামে বপ বপ করছিল আর হারছিল। তখনই ওখানে শ্যানের সাথেও ধাক্কা খায়। ও তো পড়ে যাচ্ছিল কিন্তু শ্যান ওকে ধরে ফেলে। আন্ত ওকে দেখিয়ে চিনে ফেলে, কারণ ওর বোনের ফিয়ান্সে। ও তাকে থ্যাঙ্কস বলে। শ্যান বলে তোমাকে দেখে তো অনেক আপসেট মনে হচ্ছে। ও তার মানে ফ্যাংয়ের সাথে ব্রেকআপ করে ফেলেছো? একদমই ঠিক কাজ করেছো, একদমই ভালো ছিল না। তোমার মতো মেয়ে ও একদমই ডিজার্ভ করে না। তো এগুলো শুনে একটু শখ খায়, কারণ ও এত কিছু জানবে কিভাবে। আসলে ও তো জানে না যে ও হাড়ি পেতে ওদের সব কথা শুনে ফেলেছে। তখনই ওর কাছে ফ্যানের মেসেজ আসে। কেউ কেন বলছিল যেন তুমি যেদিন ওই বাড়িতে প্রথম এসেছিলে ওই দিন যে তোমার হঠাৎ অ্যালার্জি উঠেছে না, এগুলো পাইনাপেলের জন্য হয়েছে। আর এগুলো তোমার ভাইরা ইচ্ছা করে করেছে তোমার সাথে, কারণ ওরা তোমার আশাতে খুশি ছিল না আর ওরা তোমাকে হেট করে, তাই তোমার জন্য এটাই ভালো হবে তুমি আমার কাছে ফিরে আসো। ইয়ানের তো এসব কথা শুনে অনেক খারাপ লাগে আর ও ওখান থেকে চলে যায়। ইয়ানের যাওয়ার পর ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে বস ছবি তো আপনার প্ল্যান মতো হচ্ছে, তাহলে এখন কোম্পানিতে যাওয়া যাক। শ্যান বলে না, কারণ আগে আমাকে ইয়ানের বাড়িতে যেতে হবে, মনে হচ্ছে ওখানে কিছু একটা ঘটবে। এরপর ওর বাড়িতে আসে, তখন ওর বাবা ওর উপরে চিল্লায় আর বলে তোমার সাহস হয় কিভাবে ফ্যানের সাথে ব্রেকআপ করেন, তাড়াতাড়ি ওকে কল দাও আর সবকিছু ঠিক করে নাও, যে এটা তোমার ভুল ছিল। ওর মম বলে শুনলে না তোমার বাবা কি বললো, তাড়াতাড়ি ওকে কল দাও আর সবকিছু ঠিক করে নাও। এমন বলে তোমরা ফোর্সলি আমাকে ওর সাথে বিয়ে দিতে চাও, শুধুমাত্র তোমাদের কোম্পানির জন্য। আসলে তোমরা তো জানো যে ফ্যান কত বড় একটা প্লে বয়, তারপরে ওর সাথে আমাকে বিয়ে দিচ্ছ। আমি তো তোমাদের নিজের মেয়ে। তখনই ওর ছোট ভাই বলে আমি বুঝতে পারছি তুমি এসব কেন করছো, কারণ তুমি শ্যানকে বিয়ে করতে চাও। ও এত বড় একটা কোম্পানির সিও, তোমার জেলাস হচ্ছে না তোমার বোনের সাথে ওর বিয়ে দেখে? ওর বড় ভাই বলে তুমি যতই চেষ্টা করো না কেন
লিলির সাথে শ্যানের বিয়ে হবে আর তোমাকে ফ্যানকে বিয়ে করতে হবে। ও বলে আমি শুধু বিয়েতে রাজি হয়েছিলাম যাতে আপনারা আমাকে ভালোবাসেন, মেনে নিতে পারেন, কিন্তু না, আপনি তো আমাকে প্রথম দিনে ইচ্ছে করে পাইনাপেল জুস খাইয়ে দিয়েছেন যাতে আমার অ্যালার্জি ওঠে। এটা শুনে ওর ছোট ভাই বলে শুধুমাত্র অ্যালার্জি উঠেছে, পরে তো যাওনি। আর একটা কথা, আমরা লিলিকে অনেক ভালোবাসি, তাই ওর জন্য হলেও তোমাকে ফ্যানকে বিয়ে করতে হবে, কারণ তুমি না করলে ওকে ফ্যানের সাথে বিয়ে দিতে হবে, আর এজন্য তোমাকে এই বিয়েটা করতেই হবে। ইয়াং বলে হুম, আমাকে সবসময় স্যাক্রিফাইস করতে হবে। তাছাড়া যখন লিলি অসুস্থ ছিল তখন আমারও পড়াশোনা বন্ধ করে দিয়েছেন যাতে আমি আর আগে না উঠতে পারি, আর যার জন্য তো আমার 1 বছর গ্যাপ গেছে। এটা শুনে ওর বাবা বলে ও তোমার বোন হয়, আর তুমি যদি ওর সামনে ভালো মার্ক আনো তাহলে তো ও অনেক কষ্ট পেত, আর এই জন্যই এটা করেছি। আর মম বলে দেখো এইসব ফালতু কথা বন্ধ করো, আর ফ্যাং অনেক ভালো একটা ছেলে, তাই তুমি ওর সাথে সমস্ত কিছু ঠিক করে নাও। ইয়ান বলে এতই যদি ভালো হয় তাহলে তুমি বিয়েটা করে নাও। এটা শুনে তো ওর বাবা ওর উপরে রেগে যায় আর ওকে একটা থাপ্পড় মারে, আর বলে এসব কি কথা, তুমি দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছ, তোমাকে শাসন করি না বলে তুমি মাথায় চড়ে নাচছো, এমন চলতে থাকলে আমি তোমাকে এখান থেকে বের করে দেবো। ইয়ান বলে তোমাদেরকে আর বের করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি, আর আজকে থেকে তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এটা শুনে তো ওর বাবা আবার ওকে মারতে যায়, কিন্তু ইয়ান ওনার হাতটা ধরে ফেলে আর ব্যাগপত্র বসিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই ওর সামনে লিলি এসে আর নাটক করে বলছিল তুমি আমার জন্যই তো এখান থেকে চলে যাচ্ছ, দেখো যেও না, তুমি শ্যানকে বিয়ে করো তারপরও বাড়ি ছেড়ে যেও না, কারণ তুমি এই ফ্যামিলির রিয়াল ডটার। আর ভাই বলে তুমি ওর সাথে এত ভালো কথা কেন বলছো, ওকে যেতে দাও, দেখবে ঘুরে ফিরে এখানেই আসতে হবে, আর তুমি শ্যানকে বিয়ে করবে। আর মম বলে তুমি ওদের আসল মেয়ে না, তাতে কি হয়েছে, আমরা তোমাকে সবসময় ওদের আসল মেয়ে ভাবি, আর তুমি শ্যানের যোগ্য। ইয়ান বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি, তারপর তোমরা তোমাদের মেয়েকে নিয়ে নাটক করো। ও তো ওখান থেকে রেগে চলে যায়। এটা দেখে মিলি তো অনেক খুশি হয়। অন্যদিকে ইয়ান যখন বাইরে আসে তখন অনেক বৃষ্টি পড়ছিল, আর তখন ওখানে শ্যানও আসে আর ও ইয়ানের কাছে একটা ছাতা নিয়ে যায়। ও বলে তুমি এখানে কি করছো? শ্যান বলে তোমার জন্যই ওয়েট করছিলাম, তোমাকে কি ওরা বুলি করেছে? এটা শুনে ইয়ান একটা ফ্ল্যাশব্যাক মনে করে যখন ও এই বাড়িতে প্রথম এসেছে, তখন থেকে সবাই ওকে বুলি করতো, বাসার মেট, ওর ফ্যামিলি, ওর ফিয়ন্সি পর্যন্ত। ও বলে এখন আর আমার এই ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক নেই। শান্ত এটা শুনে খুশি হয় আর বলে কংগ্রাচুলেশন, ফাইনালি তুমি এদের আজাদ থেকে মুক্তি পেলে। অ্যান্ড ও আরো বলে আমি এখানে এসেছি বিয়ের কথা বলতে। অ্যান বলে ঠিক আছে তুমি ভিতরে যাও, যেন ওখান থেকে চলে যাচ্ছিল, বাট শ্যান ওকে আটকায় আর বলে তুমি আমার পুরো কথা শুনিতে যাও, আসলে আমি তোমাকেই বিয়ে করতে চাই আর তুমি আমার ফিয়ান্সে। অ্যান বলে কিন্তু ওরা তো বলেছে তুমি লিলিকে বিয়ে করতে চাও। ও বলে ওরা বললেই হলো, তাছাড়া তুমিই তো বলেছিলে যে তোমার আমাকে পছন্দ হয়নি, যার জন্য তো আমাদের এনগেজমেন্টটা ভেঙে গেছিল। তো ওর কথা শুনে মনে মনে বলছিল আসলে এসব তার ফ্যামিলি জোর করে ওর মুখ থেকে বলিয়েছে যাতে ওনারা লিলিকে ওর সাথে বিয়ে দিতে পারে। সিয়ান ওকে বলে আমার জ্ঞান বা জিয়ান ফ্যামিলির রিয়াল ডটারের সাথে আমার বিয়ে ঠিক করেছে, আর এর জন্য আমি তোমাকেই বিয়ে করব। তাছাড়া তুমি যদি চাও তাহলে আজকে আমরা বিয়ে করে নেই, দেখো আমাদের এই বিয়েটা 1 বছরের জন্য, আর 1 বছর পর ডিভোর্স হলে তুমি আমার অর্ধেক প্রপার্টি পেয়ে যাবে। শান্ত এটা শুনে ভাবে এমনিতেই এখন আমার কোথাও যাওয়ার জায়গা নেই, তাই উচিত ওকে বিয়ে করে নেওয়া। ও বলে আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমার ডিভোর্স হওয়ার পর প্রপার্টি লাগবে না, শুধু আমাকে একটা হেল্প করলেই হবে, যে ওই ফ্যামিলি থেকে আমার হাউস হোল্ড রেজিস্ট্রেশনটা এনে দিবে, কারণ আমি ওদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। শ্যান বলে ঠিক আছে তুমি যেমনটা বলবে। এরপর অন্য দুজন ম্যারেজ রেজিস্টার করাতে আসে আর ওরা বিয়ের জন্য পিক তুলছিল। তখনই ইয়ানোকে দেখে বলছিল কাল কিন্তু এ আমার ব্রাদার ইন ল ছিল আর আজকে আমার হাজবেন্ড। এরপর ওরা বিয়ে করে ওখান থেকে বের হয়। ও বলে তোমার কন্ট্যাক্ট নাম্বার দাও যাতে আমি তোমার সাথে পরে কন্ট্যাক্ট করতে পারি। এরপর ওরা ওদের নাম্বার এক্সচেঞ্জ করে নেয়। শ্যান বলে ঠিক আছে চলো আমরা একসাথে একটা পিক তুলি, সবাইকে দেখাতে হবে তো। এরপর ওরা দুজন একসাথে পিক তোলে আর শ্যান এটা ওর ভাইকে সেন্ড করে আর বলে তুই তো বলেছিলে আমি আজীবন সিঙ্গেল থাকবো, তাই আমি বিয়ে করে নিয়েছি। তো ইয়ানকে বিয়ে করে অনেক খুশি ছিল। এরপরে ও ইয়ানকে নিয়ে বাড়িতে আসে। ইয়ানকে দেখে তো মেয়েটা ওর প্রয়োজনীয় জিনিস সবগুলা এক এক করে আনে, আর এই সবগুলো ছিল কাপলসদের জন্য। ইয়ান তো এটা দেখে একটু অবাক হয়। ও শ্যানকে জিজ্ঞাসা করে এই কাপল সেট গুলো কেন এনেছো? এটা শুনে শ্যান বলে আমি এসব কিছু করিনি, যা করেছে এই মেয়েট আঙ্কেল করেছে। মেয়েট আঙ্কেল তো এটা শুনে অবাক হয়, কারণ এই সবকিছু শ্যানই ওকে করতে বলেছিল। ও বলে মেয়েট আঙ্কেল এত ওল্ড ম্যান হয়ে এতটা ফ্যাশনেবল। শ্যান বলে এসব কথা বাদ দাও, মনে হচ্ছে তুমি খুবই ক্ষুধার্ত, চলো খেতে চলো।
এরপর ওরা দুজন খাবার খেতে আসে। এন ওকে কিছু বলতেই যাবে, তখনই শ্যান বলে, তুমি চিন্তা করো না, পাইনাপেল ডিশ এখানে কোনোদিনও আসবে না, কারণ ওটাই তোমার অ্যালার্জি আছে। তো এটা শুনে অবাক হয়, কারণ ও কিভাবে জানলো যে ওর পাইনাপেল অ্যালার্জি। অন্যদিকে আমরা ওর ফ্যামিলিকে দেখি, তো এদেরকে সবাইকে ব্লক করে দিয়েছে। এটা দেখে তো ওরা চিন্তায় পড়ে যায়। তখন ওর ভাই বলে, চিন্তা করার দরকার নেই, কারণ আমাদের কাছে ওর হাউস হোল্ড রেজিস্ট্রেশন আছে, আর এটা যতদিন থাকবে ওর আমাদের কথাই শুনতে হবে। তখনই ওরা এটাও জানতে পারে যে ডিজাইনার জিয়া আর ওদের সাথে কাজ করবে না, উনি ওদের সাথে সমস্ত কন্ট্রাক্ট শেষ করছে। এটা শুনে তো ওরা আরো বেশি ঘাবড়ে যায়, কারণ ওই ডিজাইনারের জন্য ওদের কোম্পানি আজকে এই পর্যন্ত এসেছে। কিন্তু ওরা আজ পর্যন্ত ডিজাইনার ফেস দেখিনি। তখন ওর বড় ভাই ওই ডিজাইনারকে মেসেজ দেয় আর বলে, আমরা যদি অজান্তে আপনার সাথে কোনো ভুল করে থাকি, প্লিজ মাফ করে দেবেন। এদিকে তো ইয়ানি এই মেসেজগুলো পড়ছিল। ইয়ানি হচ্ছে ওদের সিক্রেট ডিজাইনার। এখন দেখে নেয় ওর মেসেজের কোনো রিপ্লাই দেয় না। তখন ওখানে শ্যান আসে আর বলে, তোমাকে আজকে আমার রুমে থাকতে হবে, কারণ অন্য রুম এখন পর্যন্ত গুছানো হয়নি। ইয়ানের তো এসব কথা শুনে একটু সন্দেহ হয়, কারণ ও আসার আগে ওর সমস্ত প্রয়োজনীয় জিনিস গুছিয়ে ফেলেছে, এই রুমটা গুছাতে পারলো না। এরপর ওর রুমে ঘুমাতে যায়। তখন ওই শ্যানকে দেখে পুরোই ফিদে হয়ে যায় আর বলে, এর কত সুন্দর মাসেল, যদি একবার টাচ করতে পারতাম কতই না ভালো হতো। তখনই ও বলে, আমি সব কি ভাবছি উল্টো পাল্টা কথা। এরপরও ওখান থেকে উঠে ওয়াশরুমে যাচ্ছিল, তখন শ্যানোর সামনে আসে আর ওকে একটা রিং পরিয়ে দেয় আর বলে, তুমি এখন এই রিংটা পরো, তাছাড়া আমি তোমার জন্য আরো ভালো রিং বানাতে দিয়েছি, তখন ওটা পরিয়ে দেবো। ইয়ান বলে, না এটাই ঠিক আছে, আর তোমাকে এটা নিয়ে এত ভাবতে হবে না, এমনিতেই এই বিয়েটা করেছি 1 বছরের জন্য, এত টাকা নষ্ট করে লাগবে না। ও বলে, তাতে কি, এখন তুমি আমার ওয়াইফ, তাই আমার দায়িত্ব তোমাকে সবকিছুর বেস্ট বেস্ট দেওয়া। এনার তো এটা শুনে ভালো লাগে। ও তখন তাড়াতাড়ি গিয়ে বিছানায় শুয়ে পড়ে। পরের দিন ইয়ান কলেজ থেকে আসছিল, তখন ফ্যাং ওর জন্য ওখানে ওয়েট করছিল। তো ওকে ইগনোর করে ওখান থেকে যাচ্ছিল, বাট ওকে আটকায় আর বলে, দেখো আমি যতই মেয়েদের সাথে ফ্লার্টিং করি না কেন, কিন্তু আমি তোমাকেই করব, তাই এসব নাটক বন্ধ করো, আর দেখো ব্রেসলেটটা আমি ঠিক করে এনেছি। ইয়ান বলে, এসবের আর কোনো দরকার নাই, আর তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে না, তাই প্লিজ তুমি আমার সামনে আসবে না। ফ্যাং তখন ওর হাতে ওয়েডিং রিং পায়। ও তো এটা দেখে অনেকটাই অবাক হয়। ও বলে, এসব কি? ইয়ান বলে, বুঝতে পারছো না কি? আর এগুলো বলে ওখান থেকে চলে যায়। ফ্যাং বলে, কালকে তো ওর আমার সাথে ব্রেকআপ হয়েছে, আর আজকেও বিয়ে করে নিয়েছে, এটা কিভাবে সম্ভব? আমি বিশ্বাস করি না। এবারও ওখান থেকে বাইরে এসে শায়ানকে দেখতে পাই। শান্ত এখানে ওকে পিক করতে এসেছে। ও বলে, আজকের দিনটা কেমন লাগলো? ও বলে, সবই ভালো ছিল, কিন্তু মাঝখান থেকে ফ্যাং এর সাথে দেখা হয় মুডটাই খারাপ হয়ে গেল। ও বলে, কেন, ফ্যাং কি এখানে এসেছিল? ও বলে, শায়ান বলে, সত্যি করে বলো তো, তুমি এখনো কি লাইক করো? কারণ আমি শুনেছি তোমাকে অনেক ছেলেরাই পছন্দ করতো, বাট তুমি শুধু ওকে লাইক করতে আর ওর জন্য সবাইকে ইগনোর করতে। ইয়ান বলে, না আমি শুধু আমার ফ্যামিলির জন্য ওর পিছু পিছু ঘুরতাম, যাতে ওনারা আমাকে ভালোবাসে, কিন্তু দেখো ওনারা তো আমাকে কখনো মেনেই নেয়নি, আর ভালোবাসা তো দূরের কথা। শ্যান বলে, ওকে আর বলতে হবে না, আর তুমি চিন্তা করো না, এখন আমি তোমার পাশে আছি। আর একটা কথা বলো তো, যে তোমার কেমন টাইপের ছেলে পছন্দ? ও বলে, হঠাৎ তুমি এই কথা জিজ্ঞাসা করলে কেন? মানে তুমি কি আমার টাইপের ছেলে খুঁজছো, যাতে ডিভোর্স হওয়ার পর তার সাথে বিয়ে দিতে পারো? শ্যান বলে, না আসলে আমি চাই ডিভোর্সের আগ পর্যন্ত তুমি সিঙ্গেল থাকো। ও বলে, তুমি চিন্তা করো না, আমি যতদিন এই সম্পর্কটার মধ্যে আছি ততদিন অন্য কোনো সম্পর্কে জড়াবো না। শ্যাম তো এটা শুনে খুশি হয় আর বলে, আমিও না। ও তো মনে মনে বলছিল, জীবনেও না। তখন ইয়ান বলে, তুমি আমাকে কেন নিতে আসলে? এখন তো তোমার কোম্পানিতে কাজ থাকে। ও বলে, আসলে আমার জ্ঞানপা তোমার সাথে দেখা করতে চায়, এজন্য তোমাকে নিতে এসেছি। ইয়ান তো এটা শুনে ভয় পায় আর বলে, কি, এখন আমি তোমার জ্ঞানপার সাথে দেখা করতে যাব? যদি উনি কিছু বলে, ও বলে, তো তুমি ভয় পেয়ে না, আমার জ্ঞানপা আমার না। ইয়ান বলে, ঠিক আছে, কিন্তু আমি যাওয়ার আগে ওনার জন্য গিফট দিতে চাই। এরপর ওরা শপিনে যায়। তখন শ্যানের কাছে একটা কল আসে আর ও কথা বলার জন্য অন্য একটা সেটে যায়। তখন ওখানে ওর বাবা মাকেও দেখি, ওরাও শপিনে এসেছে। ওরা তো ইয়ানকে দেখে ওর কাছে যায়। লিলি বলে, সিস্টার তুমি কোথায় ছিলে? যেন আমরা কত টেনশন করছিলাম তোমায় নিয়ে। এখন তো ওকে দেখি রেগে যায় আর বলে, নাটক বন্ধ করো। এটা দেখে ওর ভাই বলে, তুমি ওর সাথে এমন বিহেভ কেন করছো? ও তো তোমাকে ভালোভাবেই জিজ্ঞাসা করেছে, কিন্তু না, তুমি ওর সাথে খারাপ বিহেভ করছো। দাঁড়াও, তোমাকে একটা শিক্ষা দিতে হবে। এগুলো বলে উনি ওকে মারতে যায়, কিন্তু ও আটকায় আর বলে, কোন সাহসে আমার গায়ে হাত দিচ্ছ? এমনিতেই আমি তোমাকে এখন আর আমার ভাই মানি না, কারণ যে ভাই নিজের বোনকে মারতে চায়, ও বলে, তাতে কি হয়েছে, তুমি তো আর মরে যাওনি। এগুলো শুনে তো ইয়ানের মাথায় গরম হয়ে যায় আর ওকে একটা থাপ্পড় মারে। ও বলে, তুমি এসব কি করছো? ও বলে, দেখতে পাচ্ছ না কি করছি? আর একটা থাপ্পড়ি মেরেছে, এতে তুমি তো আর মরে যাবে না।
শান্ত ওদেরকে কথা শুনে ওখান থেকে চলে যায় আর শ্যানের কাছে আসে। ও বলে, তুমি এত খুশি কেন? ইয়ান বলে, আসলে কিছু আবর্জনা পরিষ্কার করে আসলাম, ওই জন্যই। শ্যান বলে, ঠিক আছে, চলো এখন। এরপর ওরা গ্র্যান্ডপার সাথে দেখা করতে চায়। ও বলে, গ্র্যান্ডপা, এ আমার ওয়াইফ। ও গ্র্যান্ডপার সাথে পরিচয় হয়। গ্র্যান্ডপা বলে, ঠিক আছে, আগে ভিতরে আসো, তারপরে কথা বলি। তখন ওখানে শ্যানের ভাই লিন আসে। কিন্তু ইয়ানকে দেখে অনেক খুশি হয় আর ও তো ইয়ানের অনেক প্রশংসা করতে থাকে যে সত্যি আমার ভাই অনেক লাকি যে আপনার মতো মেয়ে পেয়েছে। ইয়ান বলে, কেন, তুমি কি আমাকে আগে থেকেই চিনতে? ও মনে মনে বলছিল, আপনি আমার ভাইয়ের একমাত্র গ্রাস, আর আমি আপনাকে চিনবো না? এরপর ওরা ভিতরে আসে। ওরা তো ইয়ানের সাথে অনেক ফ্রেন্ডলি কথা বলছিল। এটা দেখে ইয়ান অনেক খুশি হয় আর বলে, আমি এরকমই একটা ফ্যামিলি খুঁজছিলাম যেখানে সবাই একসাথে হাসি খুশিতে থাকবে। তখন ওখানে একটা মেয়েড আসে আর বলে, বাইরে জিয়াং ফ্যামিলি আসছে বিয়ের কথাবার্তা বলতে। এটা শুনে তো গ্র্যান্ডপা অনেক রেগে যায় আর বলে, ওদেরকে বাড়িতে ঢুকতে দেবে না, কারণ ওরা ইয়ানের সাথে অনেক খারাপ করেছে, ওদের মুখও দেখতে চাই না আমি। এরপর মেয়েদের ওদেরকে আটকায় আর বলে যে মিস্টার শ্যানের তো অলরেডি বিয়ে হয়ে গেছে, তাই ওনারা এখন আপনাদের সাথে কোনো কথা বলতে চায় না। ওরা তো এটা শুনে অনেকটাই অবাক হয় যে ওরা আবার কার সাথে বিয়ে হলো। এদিকে ওর গ্র্যান্ডপা কথা বলার জন্য ওখান থেকে চলে যায়। তখন লিন বলে, তুমি আর ভাই তো একই স্কুলে পড়তে। ও তখন ফেরাজ ভাইকে বলছিল, ও যখন হাই স্কুলে পড়তো তখন ও শ্যানের নামে শুনেছে যে ও সবসময় ফাইটিং করতো আর ঝগড়া করতো, এজন্য তো মাঝে মাঝে স্কুল থেকে ওর নামে নোটিশও বের হতো। তাছাড়া ও তো অনেক ভালো একটা স্টুডেন্ট ছিল, কারণ আমি ওকে অনেক অ্যাওয়ার্ড নিতে দেখেছি। আসলে ওর মধ্যে তো ভালো খারাপ দুটো মিশিয়েই ছিল। মেন বলো, তুমি জানো শ্যান কেন স্কুল থেকে ট্রান্সফার হয়ে এসেছে? ইয়ান বলে, ফাইটিং এর জন্য। মিন বলে, না, তুমি ভুল জানো, ও ওকে বলতেই যাবে। তখনই শ্যান ওকে বলে, চলো আমরা রুমে চলো, মনে হচ্ছে তুমি অনেক টায়ার্ড, তাই তোমার একটু রেস্টের প্রয়োজন। এরপর ও ওকে ওখান থেকে নিয়ে যায়। কিন্তু এটা দেখে অনেক রেগে যায় আর বলে, ভাইয়া যদি এমনটাই করতে থাকে তাহলে সিস্টারিনরা তো কখনোই জানতে পারবে না যে ওই ওর ছোটবেলার ক্রাশ। আন্নি থেকে ইয়ান তোর ছোটবেলার পিক দেখছিল আর বলছিল, তুমি তো ছোটবেলায় দেখতে অনেক কিউট ছিল। ও বলে, কেন, আমি এখন কি কিউট না? ইয়ান বলে, তুমি এখন তো আরো বেশি সুন্দর। শান্ত এটা শুনে অনেক খুশি হয় আর একটা ডায়েরিতে লিখতে শুরু করে। ইয়ান বলে, এসব তুমি কি করছো? ও বলে, আমার ওয়াইফ প্রথমবার আমার কোনো প্রশংসা করলো, এটা তো নোট করতেই হবে, কারণ এই কথাটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তখন ইয়ানকে ওর অ্যাসিস্ট্যান্ট কল দেয় আর বলে, কালকেই আমরা স্টোর করবো। কেন শ্যানকে সবকিছু বলে যে আমি এখন নিজের লাইফটাকে নিজের মতো করে গুছাবো, যার জন্য আমি একটা স্টোর খুলবো যেখানে আমার ডিজাইন করা জিনিস থাকবে। শান্ত এটা শুনে খুশি হয় আর বলে, আমি সবসময় তোমার সবকিছুতে সাপোর্ট করব। এরপর ওরা যখন রাতে ঘুমানোর জন্য যায় তখন শ্যান ওর কাছে হাউস হোল্ড রেজিস্ট্রেশন নিয়ে আসে। এটা দেখে তো ইয়ান অনেক খুশি হয় আর খুশির ঠেলায় তো ও শ্যানের উপরে পড়ে। তখন শ্যান ওকে জিজ্ঞাসা করে, তুমি বলো তো, 16 বছর বয়সে যখন তুমি ওই বাড়িতে প্রথম এসেছিলে তখনই আমি গ্র্যান্ডপাকে পাঠিয়েছিলাম যাতে তোমার সাথে আমার এঙ্গেজমেন্টটা ঠিক করতে পারে, কিন্তু তখন তুমি না কেন বলেছিলে যে তোমার আমাকে পছন্দ হয়নি? ও বলে, আসলে এসব কিছু করেছি আমার ফ্যামিলির জন্য, যাতে ওনাদের সব কথা শুনলে ওনারা আমাকে ভালোবাসেন। শ্যান বলে, ওকে আর বলতে হবে না, আর তুমি চিন্তা করো না, এখন আমি তোমার পাশে আছি আর কেউ তোমাকে ভুল করতে পারবে না। শান্ত এটা শুনে খুশি হয় আর বলে, তুমি সত্যিই অনেক ভালো, যাকে আমি সবটুকু দিয়ে ভরসা করতে পারি। শ্যান মনে মনে বলছিল, শুধু ভরসা না, আমি তোমার ভালোবাসা হয়ে উঠতে চাই। তো সিন এখানেই কাট হয় আর আমরা পরের দিন দেখি শান্ত ওরা স্টোর ওপেন করে আর সমস্ত লোক ওর ডিজাইন দেখে অনেক খুশি হয় আর অনেক প্রশংসা করতে থাকে। তখনই ওখানে আর দুই ভাই আসে আর বলে যে, তুমি আমাদের ডিজাইনার মানে জেনির ডিজাইন চুরি করেছো। তখন ওখানে সব লোক বলা বলি করে যে, সত্যি তো, এটা দেখতে তো একদমই জেনির করা ডিজাইনার মতো, আর ইনি তো এরকমই ডিজাইন করে। এখানে সবাই তো ইয়ানকে ভুল বোঝে আর ওর উপরে চুরির অ্যালিগেশন দেয়। তখন ইয়ান বলে, আসলে এই ডিজাইনগুলো মিসেস জেনিরই করা, আর উনি আমার সাথে কন্ট্যাক্ট করেছে যে এখন থেকে উনি আমার হয়ে কাজ করবে। এরা তো ওর কথা বিশ্বাস করে না। তখন জেনি একটা পোস্ট করে যে এখন থেকে আমি ইয়ানের সাথে কাজ করব। এটা দেখে তো ওর ভাইয়েরা অনেক বেশি অবাক হয় আর সবাই ওদের ভুলটাও বুঝতে পারে। অন্যদিকে শ্যানকে দেখি, ও তো এসব কিছু বাইরে বসে দেখছিল। আসলে ওই ইয়ানের স্টোরে $300 মিলিয়ন ইনভেস্ট করেছে আর এইসব ফ্রেন্স কনফারেন্সের ব্যবস্থাও করেছে। রিন বলে, তুমি ভিতরে যাবে না? শ্যান বলে, না, আমি যাই, ও নিজের মতো করে ওর কাজগুলো করুক, যেন এইগুলা বলে ওখান থেকে চলে যায়। রিন বলে, আমার ভাই এত কিছু করেছে, তারপরে সামনে কেন যাচ্ছে না আর লাভটাও কেন কনভিন্স করছে না? এরপর ইয়ান যখন ওখান থেকে বের হয়
তখন ওর কাছে ফ্যান আসে। ইয়ান ওকে বলে, তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে লাইক করি না, আর আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য। তাছাড়া আমি কখনো তোমাকে লাইকই করতাম না। তাই প্লিজ আমার পিছে পিছে আসা বন্ধ করো আর এখান থেকে চলে যাও। কেন এগুলো বলে নিজে ওখান থেকে চলে যায়। আর ফ্যাং তো ওখানেই বসে অনেক কান্না করছিল যে এই প্রথম কোনো মেয়ে ওকে রিজেক্ট করেছে। ইয়ান বাসায় যাচ্ছিল, তখন ও ওখানে শ্যানকে দেখতে পায়। ও বলে, তুমি এখানে কি করছো? এটা শুনে ও মনে মনে বলছিল, আমি তো শুরু থেকেই এখানে ছিলাম। তখন ও ওকে বলে, আসলে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে এখানে এসেছি। ইয়ান বলে, ওই 300 মিলিয়ন যেটা তুমি আমার স্টোরে ইনভেস্ট করেছো। ও বলে, না, আমি তোমাকে এটা দিতে এসেছি। ইয়ান তো এটা দেখে অনেক অবাক হয় আর বলে, এর জন্য তুমি এখানে এসেছো? ও বলে, দেন ওকে এটা পরিয়ে দেয়। তখনই হঠাৎ ওদের মধ্যে কিস হয়ে যায়। এটা দেখে তো ওরা অনেকটাই লজ্জা পায়। তখন শ্যানুকে বলে, তুমি কি এটা আমাকে রিটার্ন গিফট দিলে? ও বলে, না, তবে এখন আমি দিব। দেন ও ওকে কিস করে। শান তো অনেক খুশি হয়। এরপর ইয়ান বাড়িতে আসে আর ও ভাবে, শান আমার জন্য এত কিছু করেছে আর আমার উচিত এখন ওকে একটা গিফট দেওয়া। তখন ওর মাথায় একটা আইডিয়া আসে। ও বলে, আমি ওর জন্য একটা ড্রেস বানাবো নিজের হাতে। আর এটাই হবে ফার্স্ট যে আমি কোনো ছেলের জন্য ড্রেস বানাবো। এরপরে ওই শ্যানের রুমে যায় ওর ড্রেসের সাইজ নিতে। ও তখন ড্রেস খুঁজছিল। তখন এবারে শ্যান আসে আর বলে, তুমি এখানে কি করছো? ইয়ান তো এটা দেখে একটা বাহানা বানায় আর বলে, তোমার বার্থডে কবে? আমি ওই দিন তোমাকে একটা গিফট দিব। আর আমার বার্থডে তারিখ হলো। শ্যান বলে, আমি জানি ডিসেম্বরের 15 তারিখ। ইয়ান তো এটা শুনে অবাক হয় যে ও আমার বার্থডে ডেট পর্যন্ত জানে কিভাবে। জানি না আর কি কি জানে ও আমার ব্যাপারে। শ্যান তখন ওকে হ্যাক করে। ইয়ান তো এটা দেখে অনেক খুশি হয় আর বলে, ও অনেক ভালো একটা পার্সন। জানি না কিভাবে ওকে ডিভোর্স দিব। পরের দিন দেখি ইয়ান কলেজে যায়। তখন ওর কাছে একটা ছেলে আসে। ও তোকে লাঞ্চ করার অফার দেয়। তখনই ওখানে শ্যাং আসে রিংটা নিয়ে। তাছাড়া ও কিন্তু ওদের ম্যারেজ সার্টিফিকেটটা গলায় ঝুলিয়ে আসে। ও বলে, তুমি তো ভুলে এটা বাসায় ফেলে এসেছো, তাই আমি এটা দিতে এসেছি। ও তখন ওর সামনে ইয়ানকে রিং পরায়। এটা দেখে তো ও অনেকটাই অবাক হয় যে ইয়ান ম্যারিড। আর ওই শ্যানকে দেখে ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এখন তখন ওকে বলে, তুমি এই ম্যারেজ সার্টিফিকেটটা গলা থেকে খুলে ফেলো। শান্ত ওর কোনো কথাই শুনে না। তখন ইয়ান ওকে বলে, প্লিজ তুমি এটা খুলে ফেলো। যদি এটা খুলো তাহলে আমি তোমাকে আমার সাথে লাঞ্চ করাতে নিব। শান তখন এটা খুলতে রাজি হয় আর ও ওকে ক্যান্টিনে নিয়ে যায়। ইয়ান তো এখানে ওর সাথে অনেক কথা বলছিল যে ও কলেজে কি কি করে। ও বলে, শোনো, একজন আমাকে স্কুল লাইফে অনেক হেল্প করেছিল পড়াশোনার জন্য। তাছাড়া সব সময় ও আমাকে সিক্রেটলি হেল্প করতো, কিন্তু ওকে আমি কখনো দেখিনি কারণ ও সবসময় নিজেকে হাইড করে রাখতো। আসলে এই সব কিছু শ্যানই করেছে। তখন ইয়ান বলে, শুনেছি তোমার হাই স্কুল লাইফে একটা ক্রাশ ছিল, প্লিজ আমাকে তার নামটা বলো। শ্যান বলে, কেন, বললে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? ও বলে, দেখো মজা বন্ধ করো, আমি কিন্তু সিরিয়াসলি তোমাকে জিজ্ঞাসা করছি। শ্যান বলে, আমি জানি না, বাট তুমি এখন আমার লাইফে, তাই এখন আমি তোমাকে নিয়ে ভাবতে চাই। এখন তো এটা শুনে খুশি হয়। এরপর ওকে ওদের লাইব্রেরিতে নিয়ে যায়। ও বলে, জানো আমি এখানেই বেশি থাকতাম আর স্টাডি করতাম। শ্যান বলে, হুম, আমি জানি। এখন তো এটা শুনে অবাক হয় যে ও যা যা বলছে সবই ও আগে থেকেই জানে। এরপর ও গাড়িতে বসে আর ভাবে, ওর আমার সিক্রেট ক্লাস তো আবার আমি না, কারণ আমার একটা লিটল রবিট ওর ওয়ালপেপার দিয়ে রেখেছে। কিন্তু কিছুক্ষণ ভাবে আবার উল্টো কথা বলে যে আমি এসব কি ভাবছি, হয়তো এটা অন্য কেউ এঁকেছে, আমি না একটু বেশি বেশি ভাবি। ইয়ান যখন রাতে ঘুমাতে আসে ওর তো চোখে ঘুমিয়ে আসছিল না, কারণ ওর তো অনেক জেলাস হচ্ছিল যে ওর ক্রাশকে আর ও কি মনে হয় ভালোবাসে। আবার একটু পর বলে, আমি কেন এত জেলাস হচ্ছি? আচ্ছা, তার মানে এটা না যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। ও তখন ক্যালেন্ডার দেখে বলে, কালকেই তো কম্পিটিশনের দিন, কালকে আমি সবার সামনে ওকে লাভ কনফেস করে দিব। তো সিন এখানেই কাট হয় আর আমরা কম্পিটিশনের দিন দেখি এখানে তো আর লিলিও পার্টিসিপেট করে আর ওর পুরো ফ্যামিলি ছিল। আর মম তো ওর অনেক প্রশংসা করছিল যে এটা তুমি জিতবে, তারপরেই তুমি শ্যানকে বিয়ে করবে। তখনই ওখানে ইয়ানো এসে কম্পিটিশনে পার্টিসিপেট করতে, কিন্তু ও ওদেরকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। এটা দেখে তো ওরা অনেকটাই রেগে যায়। এবার কম্পিটিশন শুরু হয়। লিলি সবার সামনে ওর ডিজাইন প্রেজেন্ট করে আর জাসরা ওকে মার্ক দেয়। এরপর ইয়ানো ওর ডিজাইন প্রেজেন্ট করে আর জাসরা তো ওর ডিজাইন দেখে ওকে ফুল মার্ক দেয়। আর যার জন্য তো ওই কম্পিটিশনটা জিতে যায়। যখন ও অ্যাওয়ার্ড নিতে যাবে এটা দেখে তো ওর ফ্যামিলি অনেক জেলাস হয় আর বলে, তুমি তো কখনো ডিজাইন নিয়ে কাজই করনি, তারপরে এত সুন্দর ডিজাইন কিভাবে প্রেজেন্ট করলে? নিশ্চয়ই একে চুরি করেছো। ইয়ান বলে, তুমি তো কোনোদিন আমাকে এইভাবে দেখোইনি, কারণ তোমাদের কাছে তো
সবসময় লিলি বেস্ট আর ওই ভালো। তখন ও সবাইকে প্রুভ করে দেয় যে আসলে লিলি ডিজাইন চুরি করেছে। আর ও নিজেকে রিভিল করে দেয় যে ওই ডিজাইনার জেনি। আর ও ওর ব্যাপারে সবকিছু প্রুভ করে দেয়। এটা দেখে তো ওরা অনেকটাই অবাক হয়। আর ওর ভাই ওর কাছে আসে মাপ চায় যে প্লিজ আমাদেরকে মাফ করে দাও। তখনই ওখানে শ্যান আসে আর ওর ভাইকে ওর থেকে দূরে চলে দেয়। ও তখন সবাইকে বলে আজকে আমি কাউকে লাভ কনফিউজ করবো। এটা শুনে তো ইয়ানের ফ্যামিলি অনেকটাই খুশি হয়, কারণ ওরা ভেবেছিল হয়তো লিলিকেও প্রপোজ করবে, কিন্তু সবার সামনে ইয়ানকে প্রপোজ করে। এটা দেখে তো ওরা অনেকটাই অবাক হয়। তাছাড়া ওনারা এটাও জানতে পারে যে ইয়ান শ্যানকে বিয়ে করেছে। অন্যদিকে ইয়ানও ওর লাভ একসেপ্ট করে নেয়। তখন আর ফ্যামিলি বলে তোমার ফিয়েন্সে তো লিলি, তাহলে তুমি কিভাবে ইয়ানকে বিয়ে করলে? শ্যান বলে আপনারাও জানেন যে শুরু থেকে আমার ফিয়েন্সে ছিল ইয়ান, আর আমি ওকে বিয়ে করেছি। তাই এখন ভুলেও আমার ওয়াইফকে বুলি করার সাহস দেখাবেন না, তাহলে আমি কিন্তু আপনাদের শেষ করে দিব। এগুলো বলে ও ওখান থেকে ইয়ানকে নিয়ে চলে যায়। পরের দিন ইয়ান যখন এক্সট্রা থেকে বাড়িতে আসে, তখন ও দেখে শ্যানের হাতে ব্যান্ডেজ করা। ও বলে এগুলো কিভাবে হলো? শ্যান বলে গরম পানি পড়েছে, যার জন্য এটা হয়েছে। আর তুমি এখানে আসো, আমার শার্টটা খুলে দাও, আমি একা একা পারছি না। এখন তো ওর শার্টটা খুলছিল আর অনেক লজ্জা পাচ্ছিল। এরপর শ্যান যখন শাওয়ার করে ওর কাছে আসে, এখন তো ওর ব্যান্ডেজ চেঞ্জ করে দেয়। এদিকে শ্যান তো শুধু ওকেই দেখছিল। পরের দিন ইয়ান যখন আর স্টোরে আসে, তখন ওর একটা কলিগকে জিজ্ঞাসা করে যে কিভাবে ছেলেদের ইমপ্রেস করতে হয়। কলিগ বলে কি বলছেন ম্যাডাম, আপনার তো হাজবেন্ড আছে আর আপনি এখন অন্য একটা ছেলেকে ইমপ্রেস করতে যাচ্ছেন, মানে আপনার হাজবেন্ডকে চিট করতে যাচ্ছেন। কত ভালো একটা মানুষ, ইয়ান তোকে কিছু বলতেই যাবে। তখনই ওখানে আরেকটা কলিগ আসে আর বলে কি মিস্টার শ্যান, তোমার হাজবেন্ড, তুমি জানো ওর একটা ফার্স্ট লাভ ছিল আর ও ওকে অনেক ভালোবাসতো। ইয়ান বলে কি, আমি ছাড়াও আরো অনেকে ওর কেনার সম্পর্কে জানে? ও বলে আসলে আমি এটা আমার কাজিনের কাছ থেকে শুনেছি, কারণ ও ওর সাথে একই স্কুলে পড়াশোনা করতো। ইয়ানের তো এটা শুনে একটু খারাপ লাগে যে ও অন্য একজনকে পছন্দ করে। অন্যদিকে আমরা চিয়াং এর ফ্যামিলিকে দেখি। এখানে তো ইয়ানের বাবা ওনার দু মেয়ের নামে কিছু শেয়ার লিখে দিচ্ছিল। এটা দেখে তো লিলি অনেকটাই জেলাস হয় আর ও ওখানে অজ্ঞান হওয়ার নাটক করে। অন্যদিকে আমরা ইয়ানকে দেখি ও দুশানের সাথে ওর গ্র্যান্ডপার বার্থডে পার্টিতে যায়। তখনই ওখানে আর পুরো ফ্যামিলি আসে আর বলে তুমি আমাদের অ্যাক্সিডেন্ট করিয়েছো। ও বলে আমি তো এখনই জানলাম যে তোমাদের কার অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখো আমি সব কিছু করিনি। কিন্তু এরা তো ওর কথা বিশ্বাস করে না আর বলে লিলি সবকিছু দেখেছে যে তুমি এগুলো করেছো। ইয়ান বলে তোমরা তো সবসময় ওর কথাই বিশ্বাস করবা, সত্য হোক বা মিথ্যা হোক। সেন তখন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি 20 মিনিটের মধ্যে খুঁজে বের করো কে আসল কার্পিট। এরপরে অ্যাসিস্ট্যান্ট ওই কার ড্রাইভারকে ওখানে নিয়ে আসে আর ও সবাইকে বলে যে এসব কিছু আমি লিলির কথা মতোই করেছি, আর ও সবকিছুর প্রুফ দেয়। এটা শুনে তো ওর মা বাবা ওর উপরেই রেগে যায় আর বলে আমরা তো তোমাকে সবসময় নিজের মেয়ে ভেবে এসেছি, কোনো সময় কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। তারপরে এটা করেছো, আজকে থেকে তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। তেনরা ইয়ানের কাছে ওদের ভুলের জন্য মাপ চায়, কিন্তু ওদেরকে মাফ করে না আর ওখান থেকে বের হয়ে যেতে বলে। এরপর ইয়ান সবার সামনে শ্যানকে প্রপোজ করে যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই প্লিজ আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। শ্যান বলে পাগলি, তুমি দিলেও কি আমি জীবনে এটা হতে দিতাম? আর ও কি সব বলে দেয় যে ওই ওর সিক্রেট ক্রাশ, যে কি হাই স্কুল থেকে ভালোবেসে এসেছে। তো এটা শুনে খুশি হয়। আর এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।